আমার 10 বছরের ছেলে রিশাদকে নিয়ে বিপদেই পড়েছি। ও একা শুতে চায় না। অন্য রুমে নিয়ে শোয়ানোর কিছুক্ষণ পরেই আমাদের রুমে এসে বলবে, আব্বু, আম্মু, আমার রুমে কি জানি একটা আছে। রিশাদ এই কিছুদিন আগ পর্যন্ত আমাদের সাথে ছুতো। ও থাকতো মাঝখানে, আমি আর ওর মা দুপাশে। মাঝে মাঝে আমি অবশ্য ওর মায়ের দিকে চলে যেতাম। ঘুমন্ত রিশাদ টের পেত না। সব কিছু ঠিকঠাকই চলছিল। ঝামেলা হলো নিন্মির এক খালা আমাদের বাড়িতে বেড়াতে আসার পর। রিশাদ এখনও আমাদের সাথে ঘুমায় শুনে চুপ ইয়া বড় বড় ঘুলঘুল করে বললেন, সে কি বলো, এখনও ছেলেকে তোমাদের সাথে নিয়ে ঘুমাও? এত বড় ধামড়া ছেলেকে? রিশাদ ওর ভাড়ার ঘরে খেলছিল। আমি আর নিন্মি ছিলাম খালার সাথে। নিন্মি মুখ ভার করে বলল, কি বলেন খালা, দামড়া ছেলে কাকে বলেন? রিশাদ তো এখনো ছোট। খালা মুখ বেরিয়ে তেড়িয়ে বললেন, ও ছোট? 10 বছরের ছোট হয়? 10 বছরের আগে লোকজন 3-4টা বিয়ে করে ফেলতো। হুদাই আহ্লাদ দিয়ে ছেলেটাকে ছোট বানিয়ে রেখে দিয়েছো। ওর বয়সী ছেলেরা এখন সব বুঝে, জানো। তোমরা ওর সামনে কিছু করো না তো। সিলিংয়ের উপর একটা টিকটিকি হাঁটছিল। টিকটিকির লেজটা খুব সুন্দর। আমি খালার প্রশ্ন শুনে টিকটিকির লেজটার দিকে তাকিয়ে রইলাম। নিন্মি একটু লাল টাল হয়ে বলল, কি যে বলো খালা, তোমার মুখে কিছু আটকায় না? ওর সামনে কেন করব? ও ঘুমিয়ে গেলে। খালা নিজ কপালে 2-3টা থাপ্পড় মেরে বলেন, হয়েছে রে হয়েছে। তুই একদম তোর মায়ের মতো হয়েছিস। তোর মা বিয়ের পর দিন তোর নানিকে গিয়ে আগের রাতে কি কি হয়েছে সব বলে দিয়েছিল। তুইও হয়েছিস তোর মায়ের মতো বোকাশুকা। এইরকম বড় ছেলের সামনে এগুলো কেউ করে? দেখ, তোর ছেলে সব টের পেয়ে গেছে। আজকালকার ছেলে মেয়ে অনেক চালাক। তারা সব অনেক আগে থেকেই বুঝতে পারে। তোদের কাজ ছিল আরো 5 বছর আগেই ছেলেকে অন্য করে পাঠানো। নিন্মি লজ্জায় এতটুকু হয়ে গেল। আমি যে লজ্জা পাইনি তা বলবো না। লজ্জা মুখ খালার সামনে না দেখানোর জন্য উঠে রিশাদের কাছে চলে গেলাম। কি নিষ্পাপ মুখে ছেলেটা লেগুন নিয়ে লেখছে। এই ছেলেটাকে সত্যি সব টের পেয়ে গেছে? না না, ছি, এ কিছুতেই হতে পারে না। এমন কিছু হতে পারুক আর না পারুক, রিশাদের অন্য করে টাকা ফাইনাল হয়ে গেল। নিন্মি বলল, শুনো, রিশাদ আমাদের সাথে শুতে পারে, কিন্তু তুমি কিন্তু আমার কাছে আর আসতে পারবা না। ও সামনে থাকলে আমার কাছে আসা এখানেই বন্ধ। আমি বললাম, নিন্মি, ও ছোট মানুষ, অন্য করে কেমনে শুবে একা একা? তার চাইতে ভালো ও ঘুমালে না হয় আমরা অন্য করে চলে যাব। শুনো, আজ নয় কাল তো ওকে অন্য রুমে যেতেই হবে। আজকেই পাঠায় দেও না। এত চিন্তার কি আছে? সত্যিই তো আমরা ভুল করেছি এতদিন। না জানি ছেলেটা কি দেখেছে। ছি, ভাবতেই কেমন গা ঘিনঘিন করছে আমার। নিন্মি টুটটা বাকিয়ে গা কাঁপিয়ে ঘৃণার অনুভূতি প্রকাশ করে দিল। আমারও আর আপত্তি করার কিছু থাকলো না। প্রথম দিন রিশাদকে ঘরে পাঠাতে আসলেই কষ্ট হলো। সে কিছুতেই ঘরে যাবে না, একা শুবে না। স্বাভাবিক জন্মের পর থেকে একদিনও সে আমাদের ছাড়া শোয়নি। আজ কেন শুবে? আমি আর ওর মা দুজনে ওর সাথে পাশের রুমে গিয়ে থাকলাম। ওকে গান শোনালাম, মজার মজার গল্প শোনালাম। ছেলেটা ঘুমিয়ে পড়লো। ও ঘুমিয়ে যেতেই আমরা চলে এলাম আমাদের ঘরে। কিন্তু ঘুম আসছিল না আমার আর নির্মির দুজনেরই। এতদিন পাশে থাকতো ছেলেটা, আমাদের সাথে ছুতো। এখন আমরা দুজন বড় মানুষ এই বিছানায় থাকলেও বিছানাটা কি ভীষণ শূন্য শূন্য লাগছে। মনে হচ্ছে বিরাজ কিছু একটা যেন আমরা হারিয়ে ফেলেছি। আরও একটা উপলব্ধি আসছিল আমাদের, হঠাৎ করেই যেন ছেলেটা বড় হয়ে গেছে। ছেলেরা বড় হলে বাবা মায়ের থেকে দূরে চলে যায়। আজ একটু দূরে সরে গেছে সে, কাল আরও দূরে সরে যাবে। এরপর হয়তো একদিন আসবে, আর চাইলেও কাছে পাবো না তাকে। মন খারাপের ভেতর ঘুম আসে না। আমাদের ঘুম আসলো দেরিতে। দেরিতে ঘুমিয়েও কিছুক্ষণের মধ্যে উঠে যেতে হলো। রিশাদ চলে এসেছে আমাদের রুমে। আমাদের রুমের দরজা খোলাই রেখেছিলাম। যদি রিশাদ কোনো কারণে ঘুম থেকে উঠে আমাদেরকে ডাকে বা আমাদের রুম আসতে চায়, সেই কারণে আমরা জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা, ভয় লাগছে? রিশাদ বলল, হ্যাঁ আব্বু, কে যেন একজন বসে আছে আমার রুমে। শুনে অকারণেই কেন যেন ভয় লাগলো। আমাদের বাড়ি 4 তলায় ফ্ল্যাটের। মেইন দরজা সব সময় বন্ধ থাকে। বাড়ির চারপাশ গ্রিল দিয়ে ঘেরা। আমরা কেবল 3টা মানুষ থাকি ফ্ল্যাটে। এর মধ্যে কে আসবে ও ঘরে? আমি আর নির্মি দুজনেই রিশাদকে ঘরে গেলাম। অন্ধকার ঘরে লাইট জ্বালালাম। ঘর পুরো ফাঁকা, একটা মানুষও নেই সে ঘরে। আমি রিশাদকে বললাম, তুমি কি সত্যি কাউকে দেখেছিলে? হ্যাঁ আব্বু। না, সত্যি কাউকে দেখা সম্ভব না। এই 4 তলার উপর কে আসবে বলো?
তুমি স্বপ্ন দেখেছিলে? না আব্বু, স্বপ্ন দেখি নাই, সত্যি দেখেছিলাম। এই বিছানার ধারে বসেছিল, এই যে আমার পায়ের কাছে ও যে দিকটা দেখালো সেখানে আমি এখন বসে আছি। এমন একটা বয়ের শ্রুতি শরীরে ভেতর দিয়ে ভয় গেল। নিন্মিকে বললাম, আচ্ছা ঠিক আছে, আজও আমাদের সাথেই শুবে। ভয় পেয়েছে ছেলেটা। রিশাদ সেদিন আমাদের সাথেই শুলো। পরদিন ওকে আবার অন্য রুমে ঘুমাতে পাঠালাম। আবার একই অবস্থা। আবারও কাকে যেন দেখতে পেয়ে আমাদের কাছে এসে জানালো। আমরা আবার সেদিন ওকে নিয়ে ঘুমালাম। তৃতীয় দিন যখন রিশাদ একই কাজ করলো, ওকে আর আমাদের রুমে নিয়ে এলাম না। ওকে ওর নিজের রুমেই ঘুম পাড়ালাম। বারবার আমাদের রুমে নিয়ে আসা, সে আমাদের রুমে শুতে আসার একটা বাহানা পেয়ে গেছে। সেই বাহানাটাকেই কাজে লাগাচ্ছে বারবার। এই কাজ আর করতে দেয়া যাবে না। রাত মনে হয় 2টো। চোখটা একটু লেগে এসেছে। আবার দরজায় রিশাদ ভয় পাওয়া গলায় বলল, লোকটা আবার এসেছে আব্বু। আগের বার আমার পায়ের কাছে ছিল, এখন আমার হাঁটুর কাছে চলে এসেছে। আমরা আবার রিশাদকে ওর রুমে নিয়ে ঘুম পাড়ালাম। এরপর নিজেদের রুমে চলে এলাম। রাত তখন প্রায় 3:30। দুবার ঘুম ভাঙায় এবার আর ঘুম আসছিল না। মনে হলো নিন্মির ঘুম আয়নি। আচ্ছা, ওর দিকে কি এগোবো? আজকে তো আর ছেলে দেখে ফেলার ভয় নেই। আমি একটু একটু করে নিন্মির দিকে এগোচ্ছি। হঠাৎ পাশের রুমে শব্দ, রিশাদের চিৎকার। এরপরই দুপদাপ শব্দ। রিশাদ দৌড়ে আমাদের ঘরের দিকে আসছে। আমরা দুজনেই তখন বিছানায় উঠে বসেছি। রিশাদকে বললাম, কি হয়েছে বাবা? ওই লোকটা আবার এসেছে। এবার একদম আমার মুখের কাছে বসেছিল। আমরা উঠে পাশের রুমে গেলাম। এবারও খেয়েও নেই। আমি বললাম, রিশাদ, তোমাকে না বলেছি আমাদের সাথে কখনো মিথ্যা বলবা না? মিথ্যা বলছি না বাবা, সত্যি বলছি। এখানে কেউ ছিল। আমরা ঠিক করলাম রিশাদের সাথে ওই ঘরে শুব। রিশাদের কাঠটা ছুটো, তবুও চাপাচাপি করে 3জন শুয়ে পড়লাম। ওর রুমটা কেমন যেন আর একটু অন্ধকার, আর একটু নির্জন। ওর গল্প শুনেই কিনা কেমন একটা ভয় পাওয়া অনুভূতি মনে চলে এলো। রিশাদ কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়লো। তারপর নির্মূল ঘুমিয়ে পড়লো। রাত গভীর হলো। দূরে কই যেন একটা কুকুর করুণ সুরে ডাকতে থাকলো। আমি জেগে রইলাম সারা রাত, কিন্তু কাউকে আর আসতে দেখলাম না রিশাদের রুমে। রিশাদ আমাদের সাথে শোবার জন্য বাহানা করছে। প্রমাণ হয়ে গেল। ঠিক করলাম ও যতই বাহানা করুক, আর ওকে আমাদের সাথে শুতে দেওয়া যাবে না। রিশাদ ওর রুমে একাই ঘুমাবে। পরদিন রিশাদকে একা ঘুমাতে হলো না। ওর মায়ের সাথে নানা বাড়ি গেল। আমাদের এই বাসায় ওঠার পর প্রথমও নানা বাড়ি যাচ্ছে। নির্মিরও অনেকদিন পর বাবার বাড়ি যাওয়া। 3 দিন থাকবে ওরা। শেষ দিন আমি গিয়ে ওদের নিয়ে আসবো। প্রথমে না একটু মজাই লাগছিল। একা বাসায় অনেক দিন পর, বউয়ের ফেরা নাই, যা ইচ্ছা তাই করতে পারবো। কিন্তু যখনই শুতে গেলাম তখনই মনটা খারাপ হয়ে গেল। একজোড়া গভীর চোখ, একটা মিষ্টি হাসি, একরাশ চুলের মিষ্টি গন্ধ মিস করছিলাম। কেন করছিলাম জানি না। ফোনটা হাতে নিলাম, কল দিব। না থাক, মায়ের বাড়ি গেছো এতদিন পর, ফোন দিয়ে বিরক্ত না করি। ফোনটা রাখতে যাব তখনই ফোন এলো, নিন্মির ফোন। ফোন ধরতেই বলল, কল তো দিলা না একবারও। আমাকে কি ভুলে গেছো? গেছি। তুমিও তো মনে করোনি। খুব ভয় গেছে আমার মনে করতে। নিন্মি ফিস ফিস করে কথা বলছে, ভার্সিটি লাইফের মতো। পাশে রিশাদ ঘুমাচ্ছে মনে হয়। তাই রাত 2টো পর্যন্ত আমরা কথা বললাম। নিন্মিকে বললাম, আমি খালি তোমাদের ওখানে যাব, পরশুদিন পর্যন্ত তোমাকে না দেখে থাকতে পারবো না। নিন্মি আস্তে করে হেসে বলল, পাগল, আচ্ছা কালকেই আসো। আমরাও তোমাকে ছাড়া থাকতে ভালো লাগছে না। ফোনটা রেখে দিলাম। মনে অদ্ভুত এক অনুভূতি। বউ কাছে থাকলে হয়তো এই অনুভূতি দেখা পাওয়া যায় না, দূরে গেলেই পাওয়া যায়। আমি সেই মিষ্টি অনুভূতিটুকু মনে নিয়েই ঘুমিয়ে পড়লাম। কাল সকালের আগে ঘুম ভাঙার কথা নয় আমার, কিন্তু আমার ঘুম ভাঙলো ঠিক 3টায়। চোখ পিটপিট করতে করতে আমি তাকালাম। পুরো ঘর অন্ধকার, তবে অন্ধকার চোখে কিছুটা সয়ে এসেছে। ঘরের আসবাবপত্র দেখতে পারছি, ড্রয়িং টেবিল, সোফা, ওয়ার্ড্রব। একজন মানুষটা বসে আছে আমার কাছাকাছি, আমার ভাগ ঘেঁষে বিছানায়। আমি আতঙ্কে উঠলাম, কে কে? কেউ কোনো উত্তর দিল না। মাথার কাছেই টেবিল ল্যাম্প। হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পের সুইচ টিপে দিলাম। ল্যাম্পের হালকা আলোয় বিছানার শেষটুকু পর্যন্ত আলোকিত হলো। তাতে দেখলাম একটু আগে যেখানে কোনো একজনকে দেখতে পারছিলাম সেখানে কেউ নেই। অদ্ভুত অদ্ভুত ব্যাপার। রিশাদের গল্প কি আমার উপর প্রভাব ফেলছে? হতে পারে, অবশ্যই হতে পারে। আমি লাইট নিভিয়ে ঘুমাতে গেলাম। অনেকক্ষণ ঘুম আসলো না। চোখটা লেগে এলো এক সময়। ঘুমের মধ্যে প্রহরের স্বপ্নটুকু শুধু দেখা শুরু করেছি। তখনই ঘুমটা ভাঙলো। আবার সবকিছু স্বাভাবিক, শুধু একটা মানুষ
একটা মানুষ বসে আছে আমার বিছানায়, আমার হাঁটুর এক কাছায়। আমি আবার ল্যাম্প চালালাম। না, কেউ নেই। স্বপ্ন দেখছিলাম কি? তা কেমনে সম্ভব? তবুও ঘটনাটা কোনো ব্যাখ্যা পাচ্ছি না। ব্যাখ্যা খোঁজার দরকার নেই। রাত প্রায় শেষ। আমি আর ঘুমাচ্ছি না সকাল হওয়া পর্যন্ত। অথচ আমি ঘুমিয়ে পড়লাম। কখন ঘুমিয়েছি জানি না। হঠাৎ আবার ঘুম ভাঙলো। ঘুম ভাঙতেই দেখলাম একটা মুখ আমার মুখের কাছাকাছি। একটা লোক কি ভয়ঙ্কর ভাবেই না মুখে হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখের পাতা পড়ছে না। টেবিল ল্যাম্পটা হাতের কাছেই জ্বালালাম। জ্বালালেই লোকটা চলে যাবে জানতাম। আগের দুবার তো গেছে, এবারও যাবে। কিন্তু আমি প্রচণ্ড ভয় নিয়ে দেখলাম লোকটা যেরকমভাবে আমার দিকে তাকিয়েছিল সেভাবেই তাকিয়ে রইল। ল্যাম্পের আলোয় তার চোখ জ্বলজ্বল করতে লাগলো। আমি বিছানা থেকে উঠলাম। রুদ্ধশ্বাসে দৌড়ালাম দরজার দিকে। কেউ আসছে, কেউ আমার পিছে পিছে আসছে আর হা হা করে হাসছে খেয়ে যেন। আমি ছুটে বাইরে বেরিয়ে এলাম। এক দৌড়ে চলে এলাম নিচে। নিচে গেটের দারোয়ান মনু মিয়া অবাক হয়ে বলল, স্যার এমনি আইলেন কেন? আমি বললাম, মনু মিয়া সত্যি করে বলো তো, আমাদের বাসা নিয়ে কোনো কাহিনী আছে? মনু মিয়ার চোখে ভয়, প্রচণ্ড ভয় আর আতঙ্ক নিয়ে সে বলল, না স্যার, কোনো কাহিনী নাই। শেষবার বাসাটা ছেড়ে আসার সময়ও মনু মিয়াকে একই প্রশ্ন করেছিলাম। মনু মিয়া উত্তর দেয়নি, শুধু বলেছিল, আমি কিছু বলতে পারবো না স্যার, বাড়িওয়ালার চাকরি করি তো। সে কিছু বলতে না করলে সেই জিনিস তো আমি বলতে পারি না। তবে বাড়ির কথা আমি জেনেছিলাম অনেক পরে। আমার এক কলিগের ভাই আমাকে হাসতে হাসতে বলেছিল, ওই বাড়িতে ছিলে তোমরা 1 বছর? কেমনে ছিলে? কেন ভাই? আরে তেমন কিছুই না। বাড়িটা করার সময় ড্রেজিং করতে গিয়ে মাটির নিচে কঙ্কাল পাওয়া গেছিল। অনেকেই বলেছিল এখানে নাকি জ্যান্ত কবর দেওয়া হয়েছে। অবশ্য কঙ্কালটা কার ছিল শনাক্ত করা যায়নি। শুধু এতটুকুই, হ্যাঁ আর কি হবে। মানুষজন যদিও ওই বাসা নিয়ে উল্টাপাল্টা কাহিনী শোনায়, অবশ্য বাসার নিচে কঙ্কাল পাওয়া গেলে এমন 2-1টা গুজব ছড়াবে। তবে কিছু অদ্ভুত ব্যাপার ছিল সত্যি। লেবাররা নাকি বিল্ডিংয়ের কাজ করার সময় রাতে কাউকে সিঁড়ি বেয়ে উঠতে দেখতো। আবার বাড়িটা তৈরি হওয়ার পর থেকে 3 জন মানুষ ওই বাড়িতে মারা গিয়েছিল। মারা গেছেন যদিও ন্যাচারাল হার্ট অ্যাটাক, তবুও মানুষগুলো নিয়ে উল্টাপাল্টা কথা ছড়িয়েছে বলে ওদের নাকি ওইভাবে মারার কথা না। আগের দিনও নাকি সুস্থ দেখতে সবাই। এভাবে কেউ নাকি হঠাৎ মারা যেতে পারে না। আবার 3 জনই নাকি মারা যাওয়ার দিন নিজেদের রুমে একা ছিল, কেউ ছিল না তাদের সাথে। ব্যাপারটা একটু কেমন যেন, তাই না? আমি কোনো উত্তর দিতে পারিনি। একটা অজানা ভয় আমার মনটাকে পেয়ে বসেছিল। রিশাদ এরপর অনেক দিন আমাদের সাথে একসাথেই ঘুমিয়েছিল। ওকে অন্য রুমে পাঠানোর সাহস হতো না আমার। ও যখন ঘুমিয়ে পড়তো তখন ওর চুলে হাত বুলিয়ে কেবল একটা কথাই ভাবতাম, ও যদি পরদিন নানি বাড়ি না যেত, যদি পরদিন ওর রুমে ওকে একা শুতে পাঠাতাম, ওর হাজার চিৎকারেও যদি আর খান না দিতাম, তখন তখন কি হতো? গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।